বঙ্গ শব্দটা কিভাবে আসলো এটা বুঝি। এই বঙ্গ শব্দটা আসার পেছনে বেশ কতগুলা ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এইখানে একটা সময় অস্ট্রিক জাতি বাস করতো। এই অস্ট্রিক জাতি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আবার কথা বলবো। অস্ট্রিক জাতির সাথে ছিল নিষাদ জাতি। তারা মূলত মাছ টাছ ধরতো, জেলে ছিল তারা। এই অস্ট্রিক দেব, যার সূর্য দেবতার যারা যে পূজা করত, সেই সূর্য দেবতার নাম ছিল বঙ্গা। বঙ্গা যেহেতু বঙ্গা, সেহেতু তারা এই অঞ্চলকে বঙ্গ নামে ডাকতো, বা বঙ্গা থেকে বঙ্গ নাম আসছে। এটা হচ্ছে একটা যুগ। মহাভারতে এবং বিভিন্ন পুরাণে এই জিনিস উল্লেখ আছে যে এই অঞ্চলে একটা সময় রাজা বলি ছিল। রাজা বলির ছেলের নাম ছিল বঙ্গ। রাজা বলির ছেলের নাম ছিল বঙ্গ, এবং রাজা বলির ছেলে এক সময় আমাদের এই অঞ্চল দখল করে একটা রাজ্য প্রতিষ্ঠা করে, বঙ্গরাজ্য তার নামে। এটা হচ্ছে আর একটা, দেখেন উপরেরটার সাথে নিচেরটার কোনো মিল নাই। উপরেরটা হচ্ছে দেবতার নাম, আর নিচেরটার হবো মানুষের নাম, কোনো মিল নাই। পরবর্তীতে এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাগীরথী নদী। ভাগীরথী নদীটা আসলে কোথায়? ভাগীরথী নদীটা হচ্ছে আপনার এই এই যে এই এই এ হচ্ছে ধরেন আপনার এই জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে ভারতবর্ষের ইয়ে আর কি। এই দিক দিয়ে কিন্তু ভাগীরথী নদীটা এসে কলকাতার পাশ দিয়ে এসে কিন্তু চলে আসছে। এই হচ্ছে সেই ভাগীরথী নদী। উজানে বাঁধ দিয়ে কিন্তু ভাগীরথী নদীতে পানি দিয়ে তারা কলকাতা বন্দরকে পুনরায় চালু করতে চাইছিল। এটা আমরা আবার কোনো এক সময় দেখব। ভাগীরথী নদী প্রাচীনকালে কিন্তু এত ইন্ডাস্ট্রি ছিল না, পানি প্রসেসের এত ব্যাপার ছিল না, মাটির নিচে থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। সেই জন্য বসতি সাধারণত গড়ে উঠতে হচ্ছে নদীর আশপাশে। কেননা তাহলে খাওয়ার পানিও পাবেন, আর আপনি চাষাবাদ করলে তো গাছে পানি দিতে হবে, সেই পানিও পাবেন, চাষাবাদের পানিও পাবেন, আবার খাওয়ার পানিও পাবেন। সো দ্যাটস ওয়াই মানুষজন বসবাস করতে হচ্ছে সাধারণত নদীর আশপাশে। তো ভাগীরথী নদীর আশপাশে হচ্ছে বং বং বা বস্তু এক ধরনের জনগোষ্ঠী বসবাস করত। তাদের পরিচয় ছিল তারা হচ্ছে বং বা বস্তু। সো অনেকেই মনে করে যে এই তারা তাদের থেকে এইটা আসছে। এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে ধর্মগ্রন্থ, এটা আর্যরা নিয়ে আসছিল বেদ, এবং আর্যদের যে এটা নিয়ে আসছিল এটা হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদ কিন্তু একটা গ্রন্থ না, কয়েকটা কয়েকটা গ্রন্থ মিলায় হচ্ছে ঋগ্বেদ। তার মধ্যে হচ্ছে ঐতরেয় আরণ্য গ্রন্থে বঙ্গ নামের শব্দ পাওয়া যায়, এবং এইটা বিশেষ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও যে শামস ই সিরাজের তারিক ই ফিরোজি গ্রন্থেও বঙ্গ এবং বাঙ্গাল দুটো শব্দই পরিচয় পাওয়া যায়। তো মূলত এখান থেকে কিন্তু কোনোটাই রিজিট না। তবে সাধারণত আমাদের যারা ভাষাবিদ আছেন, বা আমাদের অঞ্চলের যারা পণ্ডিত, তারা এই ঋগ্বেদের যে রেফারেন্সটা, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক, এইটাকে বেশি তারা, মানে এইটাকেই তারা মেনে নেয় আর কি, বেশি মেনে নেয়। সো এইটা হচ্ছে আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য। এখন বঙ্গ আসলো, বঙ্গ থেকে বাংলা কিভাবে হলো? কেউ কেউ বলে যে বঙ্গ থেকে বাংলা আসছে আমাদের অঞ্চলে যখন মুসলমান শাসন আসছে, ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204, তখন তারা তো আসছিল ইরান থেকে, তাদের ভাষা ছিল ফার্সি। তো ফার্সি প্রত্যয় হচ্ছে আল। সো বঙ্গর সাথেই আল প্রত্যয় যুক্ত হয়ে জিনিসটা হয়েছে বাংলা। কিন্তু মুঘল সম্রাট আকবর, আকবরের সভাসদ ছিলেন হচ্ছে আবুল ফজল। তিনি একটা বই লিখেছিলেন আইনি আকবরী। এই আইনি আকবরীতে তিনি দেখেছেন যে তারা যখন এই বঙ্গপ্রদেশে তারা যখন আসছে, মুঘলরা বঙ্গপ্রদেশে এসে দেখে আমাদের যে ক্ষেতের জমিগুলা, জমির পাশ দিয়ে দেখবেন যে ছোট ছোট একটা আল থাকে, এটাকে আমরা বলি আল বা জমির সীমানা আর কি। এই অঞ্চলের জমিগুলা এরকম আল দিয়ে 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 পৃথক করা, যে এইটুকু জমি আমার, এইটুকু জমি আমার। স্টিল বাংলাদেশের মাঠে যদি আপনারা কেউ যেয়ে থাকেন, জমির চারপাশ দিয়ে একটা চিকন রাস্তা মতন থাকে, একবারে চিকন, একজন মানুষ হেঁটে যায়। তা এটা হচ্ছে জমির সীমানা নির্দেশ করে যে এইটুকু আমার জমি। এটাকে বলা হয় আল। তো তিনি এই অঞ্চলে এত বেশি আল দেখেছেন, তখন বঙ্গের সাথে আল যোগ করে তিনি জিনিসটা বানাইছেন হচ্ছে বাংলা। এটা মূলত একটা, এটাও একটা একটা রেফারেন্স। তবে এই রেফারেন্সকে মানুষ বেশি গ্রহণ করে, কেননা এখানে একটা বইয়ের রেফারেন্স আছে, যে যেহেতু তদ্দিকা তদানীন্তন আমলে যেহেতু রাজার সভাসদ লেখছে, তিনি তো আর আজগবি কথা লেখেন না।